হ্যালো সবাইকে, সালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আমি সাইফুদ্দিন মোহাম্মদ বাবর। আজকে তোমাদের আমি এসএসসি আইসিটির তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস যে চ্যাপ্টারটা আছে, ওই চ্যাপ্টারের তোমরা সবাই জানো যে দুইটা অংশ, একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। তো আজকে আমি এই যে সংখ্যা পদ্ধতির কিছু অংশ নিয়ে আলোচনা করব। আমি টপিক্সের মধ্যে দুইটা টপিকস লিখে রেখেছি। আজকে আমি শুধুমাত্র এই দুইটা টপিকস নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে পজিশনাল এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, আরেকটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতিকে মোট 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। তো আমি প্রথমে পজিশনাল সংখ্যা পদ্ধতি দিয়ে শুরু করি। পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? তোমরা এখানে সংজ্ঞাটা দেখতে পাচ্ছ যে সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহের পজিশন বা অবস্থানের উপর নির্ভর করে। এই কথাটার মানে কি? আমি একটা উদাহরণের সাহায্যে এই সংজ্ঞাটা বুঝিয়ে দিচ্ছি। একটা উদাহরণ যদি আমি লিখি, এখানে যে কোনো একটা সংখ্যা লিখি, 1230, এই যে একটা সংখ্যা লিখলাম। এই সংখ্যার আমরা জানি যে লাস্টের যে পজিশনটা, এই পজিশনটাকে আমরা বলি একক স্থানীয় অঙ্ক। একক স্থানীয় অঙ্ক, তাই না? ঠিক সেম এর আগের ডিজিটটাকে আমরা কি হিসেবে গণি? দশক স্থানীয় অঙ্ক। এবং এর আগের ডিজিটকে বলি শতক স্থানীয় অঙ্ক, এবং এর আগের ডিজিটকে বলি হাজার স্থানীয় অঙ্ক। এই যে এই উদাহরণের সাহায্যে আমরা দেখতে পাচ্ছি যে সংজ্ঞাটা এই উদাহরণের সাথে মিলে যাচ্ছে। কিভাবে? যে আমরা যে সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহের পজিশন বা অবস্থানের উপর নির্ভর করে। দেখো এখানে প্রত্যেকটা অঙ্কের জন্য আলাদা আলাদা পজিশন কিন্তু দেওয়া আছে। একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক, শতক এবং হাজার স্থানীয় অঙ্ক। এজন্য এই সংখ্যা পদ্ধতিকে এজন্য পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এখন যখন সংখ্যা আবিষ্কার হয় নাই, তখন তখন আদিমকালের মানুষ কিভাবে হিসাব করত? তারা বিভিন্নভাবে হিসাব করত। তারা তাদের হাতের আঙ্গুল ইউজ করত, পায়ের আঙ্গুল ইউজ করত, তারা বিভিন্ন চিহ্ন ইউজ করত। আমি কয়েকটা চিহ্ন এখানে দেখাই। এই যে একটা লম্বা দাগ, এটাকে তারা 1 বলে হিসাব করত। তারপর যদি একটা লোভ, তারা লোভকে কি হিসাব করতো? দেখো লোভকে তারা 10 হিসাব করত। তারপর এই যে পেঁচানো একটা রশিকে তারা 100 হিসাব করত। এভাবে তারা বিভিন্নভাবে তারপর পাথরের গায়ে চিহ্ন এঁকে দিত, এভাবে তারা হিসাব করত। তো এই যে এই হিসাবের মধ্যে দেখো চিহ্নগুলোর মধ্যে কি কোনো পজিশন আছে? না, পজিশন নেই। যেভাবে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতিতে একক স্থানীয়, দশক স্থানীয়, শতক স্থানীয় দেখতাম, কিন্তু এখানে কোনো পজিশন নাই। এই ধরনের সংখ্যা পদ্ধতিকে এজন্য নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। আচ্ছা, তাহলে পজিশনাল এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা আলোচনা করেছি। এখন পজিশনাল সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতিকে মোট 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। আমি ধারাবাহিকভাবে এই যে এই 4টা প্রকারভেদকে একটু একটু করে আলোচনা করব। আচ্ছা, প্রথমে যদি আমি ডেসিমাল নিয়ে আলোচনা করি। ডেসিমাল কথার মধ্যে দেখা যাচ্ছে যে ডেসিমালের মধ্যে কি আছে? ডেসিমালের মধ্যে 10 আছে। 10 বা দশমিক সংখ্যা পদ্ধতি, ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি। আমরা মনে রাখবো যে ডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10। এই যে ভিত্তি হচ্ছে 10। কিভাবে 10? আমরা একটু এই যে ডেসিমাল সংখ্যা কোন কোন অঙ্ক নিয়ে গঠিত হয়েছে সেই অঙ্কগুলো একটু লিখব। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই যে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি সংখ্যা নিয়ে এই যে দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি গঠিত হয়েছে। যেহেতু এখানে 10টা সংখ্যা পদ্ধতি নিয়ে গঠিত হয়েছে, এজন্য এর ভিত্তি হচ্ছে 10। আচ্ছা, এবং আমরা রীতিমতো আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় যে হিসাবগুলো করি,
আমরা সব সময় ডেসিমাল সংখ্যা পদ্ধতি ইউজ করি। আমাদের পৃথিবীর সব সংখ্যা 1 থেকে 1000, 1 লক্ষ, 1 কোটি, এবং পৃথিবীর সর্বশেষ যে সংখ্যাটি আছে আমরা সেটা দশমিক সংখ্যা পদ্ধতিতে হিসাব করতে পারি। তো এটাই হচ্ছে মূলত দশমিক সংখ্যা পদ্ধতি। এবং দশমিক সংখ্যা পদ্ধতি কি কি নিয়ে গঠিত হয় সেই সংখ্যাগুলো আমরা এখানে লিখেছি। 0 থেকে 9, মনে রাখবা 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো নিয়ে দশমিক সংখ্যা পদ্ধতি গঠিত হয়। পৃথিবীর সব সংখ্যা এই 0 থেকে 9 দিয়ে গঠিত হইতে পারে। যেমন তুমি যে কোনো একটা সংখ্যা লেখো 1290, দেখো 129090, 121290, সবগুলো সংখ্যা কিন্তু এখানে আছে। পৃথিবীর সব সংখ্যা এই সংখ্যা পদ্ধতি দিয়ে তৈরি করা যায়। আচ্ছা, তাহলে দশমিক সংখ্যা পদ্ধতি আমরা আলোচনা করলাম, এখন বাইনারি সংখ্যা পদ্ধতি আলোচনা করব। বাইনারি, দেখো বাই কথাটার মধ্যে কিন্তু আমরা উত্তর পেয়ে যাচ্ছি। বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত হইতে পারে? বাই মানে হচ্ছে 2, ঠিক আছে, ট্রাই মানে হচ্ছে 3, টেট্রা মানে হচ্ছে 4, তাহলে বাই মানে হচ্ছে 2। এই জন্য বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি আমরা জানি 2। ভিত্তি 2 এটা জানলাম। এখন কোন কোন সংখ্যা নিয়ে বাইনারি সংখ্যা গঠিত হয়? 0 আর 1। এই যে 0 আর 1 হচ্ছে কম্পিউটার একমাত্র যে ভাষাটা বোঝে সেটা হচ্ছে বাইনারি ভাষা, 0 এবং 1। এই 0 এবং 1 নিয়ে বাইনারি সংখ্যা পদ্ধতি গঠিত হয়। ওকে, বাইনারি সংখ্যা পদ্ধতি আমরা আলোচনা করলাম। এখন অক্টাল কথাটার মধ্যেই কিন্তু আমরা এর ভিত্তি জেনে যাচ্ছি। অক্টাল মানে হচ্ছে 8, তাহলে এর ভিত্তি হচ্ছে 8। ওকে, আচ্ছা, তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 8। এখন কোন কোন সংখ্যা নিয়ে অক্টাল সংখ্যা পদ্ধতি গঠিত হয় আমরা এই ডিজিটগুলো একটু এখানে লিখবো। 0 থেকে 1 2 3 4 5 6 7, এই যে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টা সংখ্যা। দেখো 1 2 3 4 5 6 7 8, 0 থেকে 7 পর্যন্ত মোট 8টা সংখ্যা নিয়ে অক্টাল সংখ্যা পদ্ধতি কিন্তু গঠিত হয়। এখন আমাকে যদি বলে কেউ অক্টাল সংখ্যা পদ্ধতিতে 7 পরবর্তী সংখ্যা কত, তাহলে আমরা কি লিখবো? আমরা কি 8 লিখবো? নো, আমরা 8 লিখতে পারবো না, কারণ 0 থেকে 7 মধ্যে কিন্তু 8 নাই। আমরা কোনোভাবে 8 লিখতে পারবো না। আমরা কি 9 লিখতে পারবো? না, অবশ্যই পারবো না, কারণ 0 থেকে 7 মধ্যে কিন্তু 9ও নেই। তো আমরা কি লিখবো? দেখো 9 পরে আসে 10। দেখো এই 10 কিন্তু 0 থেকে 7 মধ্যে যে সংখ্যাগুলো আমি লিখেছি, এই 10 কিন্তু এখান থেকে গঠন করা যায় 1 আর 0 দিয়ে, তাই না? আচ্ছা, 10 লিখলাম। তাহলে 7 পরবর্তী সংখ্যা কত হবে? 10। যদি বলি 10 পর 11 লেখা যায় কিনা? হ্যাঁ, অবশ্যই যায়। 1 এখানে আছে, 1 এখানে আছে। 12 লেখা যায় কিনা? 1 2 লেখা যায়। 13 14 15 16 17 লেখা যায়। এখন বলো তো 17 এর পরবর্তী সংখ্যা কত হবে? 18 হবে? নো, 18 হইতে পারবে না, কারণ এখানে 8 ইউজ করা যাবে না। 19 হইতে পারবে না, কারণ 9 ইউজ করা যাবে না। এখানে 17 এর পরবর্তী সংখ্যা হবে 20। ঠিক সেম ভাবে 21 22 23 24 25 26 27, 27 যাওয়ার পরে 27 এর পরবর্তী সংখ্যা কত? 30 হবে। 28 29 হবে না। 37 এর পরবর্তী সংখ্যা হবে 40, 47 এর পরবর্তী সংখ্যা হবে 50। এভাবে ধাপে ধাপে এই সংখ্যাগুলো এগোতে থাকবে। তাহলে প্রশ্ন আসতে পারে যে পরবর্তী সংখ্যা কত? 7 বা 17 বা 27 পরবর্তী সংখ্যা কত? এটাই হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতির পরে আমরা ছোট্ট করে হেক্সাডেসিমালটা আলোচনা করে নিই, এরপর আমরা শেষ করে দিব। হেক্সাডেসিমাল, দেখো হেক্সা মানে হচ্ছে 6, ডেসিমাল মানে হচ্ছে 10, তাহলে 6 আর 10 যোগ করলে 16। সুতরাং হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে 16। এখন কোন কোন সংখ্যাগুলো নিয়ে হেক্সাডেসিমাল সংখ্যা গঠিত হয় সেটা আমরা একটু এক নজরে দেখে নিই। 0 থেকে শুরু করব। 1 2 3 4 5 6 7 8 9। সবসময় মনে রাখবা যে হেক্সাডেসিমেলে 9 এর পরে কিন্তু 10 লেখা যায় না। 9 এর পরে অ্যালফাবেট ইউজ করতে হয়। আমরা 9 এর পরে অ্যালফাবেট এ থেকে শুরু করি। এ বি সি ডি ই এফ। এই যে 1 2 3 4 5 6টা আমরা অ্যালফাবেট ইউজ করি। এখন এই অ্যালফাবেট গুলার মান কত? 9 এর পরে কত আসে? 10 না?
তাহলে অ্যালফাবেট এটার মান হবে 10, এ এর মান হবে 10, বি এর মান হবে 11, সি এর মান হবে 12, ডি এর মান হবে 13, ই এর মান হবে 14, এফ এর মান হবে 15। এখন দেখো প্রশ্ন আসতে পারে যে এমসিকিউতে প্রশ্ন আসতে পারে যে ডি এর ভ্যালু কত 13, ই এর ভ্যালু কত 14, এফ এর ভ্যালু কত 15, অথবা এরকম আসতে পারে যে হেক্সাডেসিমেলে কয়টা অ্যালফাবেট ইউজ করা হয় বা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে কয়টা অ্যালফাবেট ইউজ করা হয়, 6টি, মোট 6টি অ্যালফাবেট ইউজ করা হয়। তো সবসময় মনে রাখবা যে 9 এর পরে কিন্তু 10 লেখা যায় না, 10-এর বদলে আমরা লিখব অ্যালফাবেট, এ থেকে শুরু করব, এফ পর্যন্ত যাব। এই যে 0 থেকে 15 মোট 16টা অঙ্ক নিয়ে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি গঠিত। এই জন্য হেক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে 16 বা 16। তো আমরা টপিকসগুলা মোটামুটি আলোচনা করে ফেলেছি। তো পরবর্তীতে আমরা বাইনারির যোগ বিয়োগ এবং হেক্সাডেসিমেল যোগ বিয়োগ, অক্টাল যোগ বিয়োগ, তার পরবর্তীতে আমরা 2-এর পরিপূরক, 1-এর পরিপূরক, যোগের মাধ্যমে বিয়োগ, এগুলো ধাপে ধাপে এবং আরো আছে যে তোমার রূপান্তর খুবই ইম্পর্টেন্ট এই সংখ্যা পদ্ধতিতে। রূপান্তর দশমিক থেকে বাইনারি, বাইনারি থেকে দশমিক, হেক্সাডেসিমেল থেকে বাইনারি, এগুলো ধাপে ধাপে আমি আলোচনা করব। আজকের মতো আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।